এমপিদের চরিত্র ফুলের মতো পবিত্র। ফুল যায় পইচা, এমপিরা হয় লুচ্চা। উক্ত কথা কিছুটা দূরত্বে দণ্ডায়মান পুরুষটির মাঝে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। কথাটির প্রভাবে মানুষটির রণমূর্তি ধারণ করার কথা, কিন্তু মানুষটি সম্পূর্ণ শীতল চোখে চেয়ে আছে। নিজের চরিত্র নিয়ে এমন এমন কটু কথা শুনেও একটা মানুষ কীভাবে এতটা নির্লিপ্ত থাকতে পারে তা ধারণা ছিল না আনায়া নামক রমণীর। সামনের মানুষটিকে রাগাতে না পেরে নিজে কিছুটা ভড়কে গেল। মুহূর্তে ব্যবধানে পুরুষটিকে নিজের অনেকটা কাছে অনুভব করলো। কানের কাছে ফিসফিস স্বরে বলল, শুরু করবো নাকি? আনায়া কিছু না বুঝে জিজ্ঞেস করলো, কি? আনায়ার বোকামতে পুরুষটি দুষ্ট হাসলো, দুষ্ট স্বরে বলল, লুচুগিরি। কথাটা বলে আনায়ার কানের লতিতে উষ্ঠ জোড়া ছুঁয়ে দিল। আচমকা এমন স্পর্শে আনায়া কেঁপে উঠল, ছিটকে সরে আসলো পুরুষটির কাছ থেকে। সামনে দণ্ডায়মান পুরুষটির ঠোঁটের কোণে বাঁকা হাসি। আনায়া পূর্ণ দৃষ্টিতে পুরুষটির পানে চাইল। তার সামনে দণ্ডায়মান বর্তমান সময়ের এমপি আসিয়ান শিকদার অর্ণব দাঁড়িয়ে আছে। মুখে লেগে আছে নজর কাড়া সুন্দর হাসি। নিঃসন্দেহে সে একজন সুঠামদেহী সুদর্শন পুরুষ। তার সৌন্দর্যে যে কেউ মুগ্ধ হবে। কিন্তু পুরুষটির নজর কাড়া সৌন্দর্যে ঘায়েল করতে পারল না আনায়া নামক রমণীকে। সে বর্তমানে রণমূর্তি ধারণ করেছে। আনায়ার রণমূর্তি ধারণ করে এগিয়ে গেল অর্ণবের দিকে। আপনার লজ্জা লাগলো না একটা অপরিচিত মেয়েকে স্পর্শ করতে? লজ্জা মেয়েদের ভূষণ, ছেলেদের না। আর তুমি আমার ভবিষ্যৎ বউ, তোমার কাছে লজ্জা পাওয়ার কিছুই নেই। আনায়া রাগী স্বরে বলল, আমি জীবনেও আপনার মতো লুচোলোকে বিয়ে করব না। আমি বাবাকে না করে দেব। অর্ণব দুই পায়ে এগিয়ে আনায়ার চোখে চোখ রেখে বলল, বিয়ে তোমার আমাকেই করতে হবে মেয়ে, আমার কাছ থেকে তোমার নিস্তার নেই। আনায়া রেগে কিছু বলবে তার পূর্বে দরজার ওপাশ থেকে ভেসে এলো, আপু নিচে তোমাদের ডাকছে। আর কত কথা বলবে? এখনই প্রেম আলাপ শুরু করে দিলে নাকি? আনায়ার রাগে যেন ঘি পড়ল। ইচ্ছে করছে দরজার ওপাশে থাকা মিহি আর অর্ণবকে একসঙ্গে পচা পানিতে চুবাতে। আনায়া গিয়ে দরজা খুলে রাগের দৃষ্টিতে মিহির দিকে তাকালো। মিহি ক্যাবলা মার্কা হাসি দিয়ে সেখান থেকে কেটে পড়ল। আনায়া অর্ণবের দিকে রাগের দৃষ্টিতে নিক্ষেপ করে নিচে চলে গেল। অর্ণব আনায়ার পিছু পিছু নিচে এলো। দুই পক্ষের মাঝে কথা হলো বেশ কিছুক্ষণ। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হলো আনায়ার বাবার সবার সাথে আলোচনা করে পরে তাদের মতামত জানাবে। অর্ণবের পরিবার হাসি মুখে তাদের থেকে বিদায় নিল। অর্ণব যাওয়ার আগে আনায়া কি মনে করে একবার তাকালো অর্ণবের দিকে। অর্ণব চোখ টিপ দিল আনায়াকে। বিষয়টা কেউ না দেখলেও নজর এড়ালো না মিহি আর নীলিমার। দুজনে দুজনের দিকে তাকালো, অতঃপর আনায়ার দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। আনায়া রাগ করে উপরে চলে এলো। শেহরিশ আনায়া ব্যবসায়ী আশরাফ খান এবং আশালতা বেগমের একমাত্র কন্যা। আনায়ার বড় দুইজন ভাই রয়েছে। আনায়ার বড় ভাই আবদুল্লাহ খান আয়ান, আয়ানের স্ত্রী নীলিমা আর তাদের 4 বছরের কন্যা নাদিরা। ছোট ভাই আদ্রিয়ান খান আবির। আনায়াদের যৌথ পরিবার। আশরাফ সাহেবরা 2 ভাই, তার ছোট ভাই আকরাম খান, আকরাম খানের স্ত্রী মালিয়া বেগম, তাদের 2 ছেলে মেয়ে মাহির এবং মিহি। মাহির অনার্স 2য় বর্ষে এবং মিহির ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আশরাফ সাহেব, আকরাম সাহেব, আয়ান এবং আবির সবাই মিলে ব্যবসা দেখাশোনা করে। আসিয়ান শিকদার অর্ণব, ইমতিয়াজ শিকদার এবং মেহনাজ বেগমের একমাত্র ছেলে। অর্ণবের একটা ছোট বোন অহনা। ইমতিয়াজ শিকদাররা 3 ভাই বোন। ছোট ভাই ইলিয়াস শিকদার, তার স্ত্রী জেসমিন বেগম, তাদের 2 ছেলে, 1 মেয়ে জারিফ, জিহাদ, জিয়া। ইমতিয়াজ সাহেবের একমাত্র বোন রেহানা বেগম আর তার একমাত্র মেয়ে লাবণ্য। অর্ণবের দাদা ইশতিয়াক শিকদার ছিলেন একজন তুখোড় রাজনীতিবিদ। শিশুতে তার বাবাও রাজনীতিতে জড়িয়েছিলেন, কিন্তু অর্ণবের চাচা রাজনীতিতে না জড়িয়ে নিজের শখের পেশা ডাক্তারি বেছে নিয়েছেন। অর্ণবের ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল দাদা আর বাবার মতো রাজনীতি করবে, তাই বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে আসে, রাজনীতিতে যুক্ত হয়েছে। এবার এমপি নির্বাচনে বিপুল ভোট পেয়ে জয়ী হয়েছে। বিছানায় বসতে কিছুক্ষণ পূর্বের ঘটনা মনে পড়ল। আনায়া দুপুরে খেয়ে শুয়েছিল। হঠাৎ নীলিমা হাতে কিছু শাড়ি নিয়ে ঘরে এলো। কিছু বুঝে ওঠার পূর্বে নীলিমা হাতে একটা নীল শাড়ি ধরিয়ে দিয়ে বলল, শাড়িটা পরে আয়। আনায়া অবাক হলো হঠাৎ শাড়ি পরার কথা শুনে। ব্রু কুঁচকে বলল, হঠাৎ শাড়ি পরবো কেন? নীলিমা ছাড়ি দিয়ে বলল, বেশি কথা না বলে শাড়ি পরে আয়। আনায়া কথা না বাড়িয়ে সুন্দর করে শাড়ি পরে এলো। নীলিমা ওর মাথায় সুন্দর করে ঘুমটা দিয়ে দিল। অতঃপর ওকে নিয়ে নিচে ড্রয়িং রুমে নিয়ে আনায়ার বাবা আশরাফ সাহেবের পাশে বসিয়ে দিলেন। এতক্ষণে আনায়া বুঝতে পারলো শাড়ি পরার রহস্য। ভিতরে ভিতরে রাগ করলেও তা প্রকাশ করলো না। ভদ্র মেয়ের মতো তাদের সালাম দিয়ে মাথা নিচু করে বসে রইল। অর্ণবের মা মেহনাজ বেগম আনায়াকে নিয়ে তার পাশে বসালেন। অনেক প্রশ্ন করলো সে আনায়াকে। আনায়া হাসি মুখে সবগুলো প্রশ্নের উত্তর দিল। মেহনাজ বেগম হেসে আশরাফ সাহেবের উদ্দেশ্যে বলল, ভাই সাহেব, আপনার মেয়েকে আমাদের অনেক পছন্দ হয়েছে। আপনার মেয়েকে আমি আমার আরেকটা মেয়ে বানিয়ে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই, আপনি কি বলেন? আশরাফ সাহেব হাসলেন, হেসে বললেন, আমার মেয়ে যদি রাজি থাকে
তাহলে আমার অমত নেই। মাঝ থেকে আবির বলে উঠল, বাবা আমার মনে হয় ওদের দুজনকে আলাদা কথা বলতে দেওয়া দরকার, যেহেতু ওদের জীবনে গুরুত্বপূর্ণ বিষয়। আশরাফ সাহেব সম্মতি জানালেন। নীলিমা আনায়াকে নিয়ে তার ঘরে এলো, পিছু পিছু অর্ণব এলো। নীলিমা তাদের দুজনকে রেখে চলে গেল। এরপরের ঘটনা তো আপনাদের জানা। আনায়া বিছানায় থেকে উঠে গিয়ে আলমারি খুলল। আলমারি একটি গোপন ড্রয়ার খুলে তার ভিতর থেকে একটা চিঠি বের করলো। তাতে গোটা গোটা অক্ষরে লেখা, মায়াবতী, তোমার এই কাজল কালো চোখের মায়ে পড়েছি। আমাকে বারংবার ডুবেছে তোমার ঝিল আখিদয়ে। তোমার আখিদয়ের তির্যক চাহনি আমায় ঘুমাতে দেয় না। চোখ বুঝলেই তোমার মায়াবী মুখটা চোখের সামনে ভেসে ওঠে। চিঠিটা পড়ে আনায়ার মুখের কোণে মুচকি হাসি ফুটে উঠল। মনে পড়ে গেল মানুষটার কথা। মুহূর্তেই ব্যবধানে হাসি মাখা মুখে একরাশ ঘৃণা লক্ষ্য করা গেল। আনায়া চিঠিটা আগের জায়গায় রেখে আলমারি বন্ধ করে দিল। রাতের আধার কাটিয়ে ধরনী এখন সেজেছে নতুন রঙে। শুক্রবার দিনটা সবাই বাসায় থাকে। আনায়া গভীর ঘুমে মগ্ন। পাশ থেকে ফোনটা বিকট শব্দে বেজে উঠল। আনায়া হাত ধরে ফোনটা নিয়ে নিবু নিবু দৃষ্টিতে স্ক্রিনে চাইল। বেস্ট ফ্রেন্ড নামটা জলজল করছে। আনায়া ফোন রিসিভ করে কানে ঠেকালো। এখনও ঘুমাচ্ছিস? আনায়া ঘুম ঘুম কণ্ঠে উত্তর দিল, বল কি বলবি। আজকে বিকালে আমাদের সব স্কুল ফ্রেন্ডদের নিয়ে একটা মিট আপ রাখা হয়েছে। অনেক দিন সবার সাথে দেখা হয় না, তাই ভাবলাম সবাই মিলে দেখা করা যাক। তুইও যেহেতু দেশে ফিরেছিস, ঠিক আছে আমি চলে আসবো। তুই আমাকে লোকেশন মেসেজ করে দিস। আনায়া উঠে ফ্রেশ হয়ে নিচে নামলো। নিচে নামতেই ওর চক্ষু চড়ক গাছ। ড্রয়িং রুমে সোফায় অর্ণব বসে আছে। আনায়া অর্ণবকে এই সময় ওদের বাসায় দেখে কিছুটা অবাক হলো। ড্রয়িং রুমে কেউ নেই। আনায়া এগিয়ে গেল অর্ণবের দিকে। আপনি এই সময় আমাদের বাসায়? অর্ণব ফোনে মগ্ন ছিল। আকস্মাৎ এক রমণীর মিষ্টি স্বর শুনে সেদিকে চাইল। আসতে মানা আছে নাকি? মানা নেই, কিন্তু অর্ণব ফোনটা পকেটে গুজল। দুহাত পকেটে গুজে আনায়ার দিকে আগালো। সামনের দিকে আগাতে আগাতে পূর্ণ দৃষ্টিতে তাকালো আনায়ার পানে। পর্যবেক্ষণ শেষে ঠোঁটে ফুটে উঠল বাঁকা হাসি। আনায়া অর্ণবকে নিজের দিকে আগাতে দেখে পিছাতে লাগলো। পিছনে যেতে যেতে এক পর্যায়ে সিঁড়ির হাতলের সাথে ওর পিঠ ঠেকে গেল। পিছনে যাওয়ার জায়গা নেই। অর্ণব আনায়ার খুব কাছে আসে থামলো। দুজনের মাঝে 2 ইঞ্চির মতো ফাঁকা। অর্ণব নেশালো চোখে ওর পানে চেয়ে বলল, তোমাকে অনেক হট লাগছে। তোমার চোখ বাঁধানো হটনেসে আমার নেশা ধরে যাচ্ছে। আনায়া নিজের দিকে দৃষ্টিপাত করলো। ওর পরনে ফিটিং একটা টি শার্ট আর ট্রাউজার। আনায়া জিভ কাটলো। নিচে নামার আগে গায়ে ওড়না জড়াতে ভুলে গিয়েছে। ও কি ভেবেছিল নাকি এই অসভ্য লোকটা এই সময় এখানে থাকবে? 2 হাত সামনে ক্রস করে রেখে নিজেকে ঢাকার চেষ্টা করলো। অর্ণব ওর কাণ্ডে হেসে দিল। একটু ঝুঁকে ফিসফিস করে বলল, যা দেখা তা তো দেখেই ফেলেছে, এখন ঢেকে লাভ কি? আনায়া লজ্জা মরে মরে অবস্থা। মনে মনে ইচ্ছে মতো অন্যকে বকছে। এসব অসভ্য লোকটা আসার সময় আর পেল না। সাথে নিজেও কয়টা গালি দিল নিজের বোকামোর জন্য। মনে মনে আর কত বকবে আমায়। আনায়া ভাবনা ছেড়ে অর্ণবের দিকে চাইল। ধরা পড়ে যাওয়ার পরও বুঝতে দিতে চাইল না। আপনাকে বকতে যাব কেন? আমার আর কাজ নেই বুঝি? অতঃপর অর্ণবকে হালকা ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে বলল, দূরত্ব বজায় রেখে চলুন। তুমি আমার ভবিষ্যৎ বউ। তোমার সাথে দূরত্ব রাখলে কি আর না রাখলে কি? আনায়া বলল, আপনার মতো অসভ্য লোককে আমি এই সেরিস আনায়া কোনোদিনও বিয়ে করব না। সেটা তো দেখাই যাবে। আপনি জেগে জেগে স্বপ্ন দেখেন, আর আমি আপনার সামনে অন্য কারো বউ হয়ে চলে যাব। বউ তুমি একমাত্র আসিয়ান শিকদার অর্ণবের হবে। কথাটা মাথায় গেঁথে নাও মেয়ে। আনায়া কথা না বাড়িয়ে কিচেনের দিকে যেতে নিলে পিছন থেকে অর্ণব ডেকে উঠল, আগে উপরে গিয়ে গায়ে ওড়না জড়িয়ে এসো। বলা তো যায় না আমার মতো একটা ইনোসেন্ট ছেলে তোমার হটনেস ঘায়েল হয়ে কখন উল্টাপাল্টা কিছু করে বসে, তখন কিন্তু আমার দোষ দিতে পারবো না, বিকজ আই এম একটা ইনোসেন্ট ছেলে। আনায় বিড়বিড় করে বলল, অসভ্য। রুমে যেয়ে গায়ে সুন্দর মতো ওড়না জড়িয়ে নেমে টেবিলে খেতে বসলো। কিছুক্ষণের মাঝে পরিপাটি হয়ে নিচে নামলো আবির। অর্ণবের উদ্দেশ্যে বলল, চল দোস্ত। শালা এতক্ষণ লাগে তোর রেডি হতে? মেয়েদেরও তো এর চেয়ে কম সময় হয়ে যায়। আমার বোন এখনও তোর সাথে বিয়ে দেয়নি, এখনই শালা বলছিস? আমার বোন বিয়ে দিলেও আনু আমার ছোট, তাই আমি কোনোভাবেই তোর শালা হব না, কিন্তু তুই চাইলে তুই আমার শালা হতে পারিস। অর্ণব আবিরের পিঠে ধুম করে কিল বসিয়ে দিয়ে বলল, অসভ্য, আমার বাচ্চা বোনের দিকে তুই নজর দিস। আমার সাথে তোর বোনের বিয়েটা দিয়ে দেখবি, 1 বছরের মাথায় তোর বাচ্চা বোনের কোলে কিউর একটা বাচ্চা হবে। আনায়া এদের দুজনের কথা কিছুই বুঝতে পারছে না। এদের কি পূর্ব পরিচিত? কথা শুনে মনে হচ্ছে খুব ভালো বন্ধু। ভাইয়া তুমি কি এই অসভ্য এমপিকে চেনো? আনায়ার কথায় আবির ফিক করে হেসে দিল। অর্ণব রাগে চোখে আনায়ার দিকে তাকালো। এ অসভ্য এমপি হল আমার বেস্ট ফ্রেন্ড। অর্ণব রাগে কণ্ঠে বলল, তুই তুই আমাকে অসভ্য বলছিস কেন? তোর বোন ভালোবেসে আমাকে অসভ্য বলতেই পারে। বলে আনায়ার দিকে তাকিয়ে চোখ টিপ দিল। আনায়া অর্ণবের দিকে রাগের দৃষ্টিতে নিক্ষেপ করে খাওয়া মনোযোগ দিল। এর আগে তো কখনো তাকে আমাদের বাসায় দেখিনি।
তুই বাসায় থাকলে তো দেখবি ওর সাথে আমার স্কুল লাইফে পরিচয়, প্রথমে বন্ধু, তারপর বেস্ট ফ্রেন্ড, কলেজ লাইফ শেষে ও বিদেশ চলে যায় পড়াশোনা করতে। ও যখন দেশে ফিরে তার আগে তুই চলে গেলি, কানাডা দেখা হবে কি করে? অর্ণব দুষ্টি এসে বলল, আমায় আরও আগে দেখতে পাওনি বলে আফসোস হচ্ছে। সমস্যা নেই, একবার আমাদের বিয়েটা হয়ে যাক, সারাদিন আমাকে তোমার চোখের সামনে দেখতে পারবে যত ইচ্ছে। আনায়না বলল, অসহ্য। মুখে তুমি যাই বলো, মনে মনে যে আফসোস করছো সেটা কিন্তু আমি জানি। আনায়না রেগে আবিরকে বলল, ভাইয়া তুই তোর অশুভ বন্ধুকে নিয়ে আমার সামনে থেকে যাবি নাকি আমি এর মাথা ফাটিয়ে দেবো? অর্ণব কিছুটা নাটকীয় ভঙ্গিতে বলল, আমার কিছু হয়ে গেলে তোমার কি হবে বলো? আনায়া চিল্লে বলল, আপনি যাবেন নাকি আমি আসবো? থাক, তোমাকে কষ্ট করে আসতে হবে না, আমাকে বললেই হয় তুমি আমার কাছে আসতে চাচ্ছ, আমি নিজ দায়িত্বে তোমার কাছে চলে আসবো। আনায়া রাগে ফেটে পড়ছে, ইচ্ছে করছে লোকটার মাথা ফাটিয়ে দিতে। আবির আশালতা বেগমকে ডেকে বলল, মা আমরা যাচ্ছি। আশালতা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে বললেন, অর্ণব বাবা দুপুরে না খেয়েই চলে যাচ্ছ? অর্ণব হেসে আনায়াকে শুনিয়ে বলল, শাশুড়ি মা, তোমার মেয়েকে আমার সাথে বিয়েটা দেওয়া, দেখবে আমি সারাদিন তোমাদের বাড়িতে বসে থাকবো জামাই আদর পাওয়ার জন্য। আশালতা বেগম মেয়ের দিকে চাইলেন, মেয়েকে রাগে চোখে তাকিয়ে থাকতে দেখে বেশি কিছু বললেন না। অর্ণব আর আবির বিদায় নিয়ে চলে গেল। আনায়া বিকেলে রেডি হচ্ছে, রেডি হওয়া শেষে মাকে বলে বেরিয়ে পড়লো অর্ষার দেওয়ার অ্যাড্রেসের উদ্দেশ্যে। গাড়ি থেকে নেমে দেখলো একটা রেস্টুরেন্টের নিরিবিলি পরিবেশ, যা আনায়ার অনেক বেশি পছন্দ। আনায়া ভিতরে ঢুকে দেখলো ওর ফ্রেন্ডরা কেউই এখনও আসেনি। রেস্টুরেন্টের এক পাশে খোলা জায়গা আছে। আনায়া ভাবলো সেখানে যে দাঁড়াবে, যেই ভাবে সেই কাজ। আনায়া যখন যেতে মত্ত তখন নীরবে কেউ ওর পাশে এসে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। আনায়া পাশ ফিরে তাকিয়ে বলল, আপনি আপনি এখানে? তোমাকে অনেক মিস করছিলাম তাই চলে এলাম। তুমি এখানে কি করছো? আনায়ার মাথায় দুষ্টু বুদ্ধি হানা দিল। ওই ইশারায় অর্ণবকে কাছে আসতে বলল। অর্ণব কাছে আসতে মিষ্টি এসে বলল, প্রেমিকের জন্য অপেক্ষা করছি। শোনো মেয়ে, তোমার জীবনে প্রেমিক বলো আর ভালোবাসা বলো, সব শুধু একজনই হবে, সে আসেন শিকদার অর্ণব। হঠাৎ আনমনা হয়ে গেল আনায়া। স্মৃতির পাতে ভেসে উঠল কিছু স্মৃতি। প্রেমিক, আদৌ কি অর্ণব সাহেব তার একমাত্র প্রেমিক হতে পারবে নাকি তার আগেও কারো বিচরণ ছিল আনায়ার হৃদয়ে? আনায়ার অর্ণবের দিকে চাইল, লোকটা ওর দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। আনায়া ভেবে পায় না লোকটার এভাবে চেয়ে থাকার কারণ। আনায়া এক ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলো, যদি আপনার আগে কেউ প্রেমিক হয়ে থাকে? তখন অর্ণব মুখটা আনায়ার কানের কাছে নিয়ে ফিসফিস করে বলল, আমি জানি তোমার একজন প্রেমিক ছিল, কিন্তু সে তোমার প্রেমিক হয়েও প্রেমিক না, ভুল মানুষ। আনায়া অর্ণবের কথায় থতমত খেয়ে গেল। অর্ণব কীভাবে জানলো ওর প্রেমিক ছিল? তার সম্পর্কে ও আর অর্ষা ছাড়া আর কেউ জানার কথা না। তাহলে অর্ণব কি আন্দাজে বলেছে? হয়তো হতেও পারে। আপনি কীভাবে জানলেন সে ভুল মানুষ? তুমি নিজেই একদিন জানতে পারবে। আনায়া আর মাথা ঘামালো না। দুজনের মাঝে নীরবতা। নীরবে কেটে গেল কিছু মুহূর্ত। আনায়ার জন্য সময়টা অপেক্ষার হলেও অর্ণবের জন্য সময়টা প্রিয় মানুষ পাশে থাকার, প্রিয় মানুষের পাশে দাঁড়িয়ে তাকে অনুভব করার। সামনের দিকে তাকিয়ে থেকে আনায়া প্রশ্ন করলো, আপনি আদৌ এমপি তো নাকি ভুয়া এমপি? অর্ণব আনায়ার প্রশ্নে ব্রু কুঁচকে ওর দিকে তাকালো। শেষমেশ মেয়েটা ওকে ভুয়া এমপি বললো। মেয়েটা কি জানে যে ও বিপুল ভোট প্রতিপক্ষকে হারিয়ে জয়ী হয়েছে? না, জানে না বোধহয়। জানলে এভাবে বলতো না। এরকম মনে হওয়ার কারণ, এই যে সারাদিন আমার পিছু পিছু ঘুরছেন। এমপিতে তো অনেক কাজ থাকে, আপনি সত্যিকার এমপি হলে নিশ্চয়ই আমার পিছু পিছু ঘুরতেন না। তোমার ধারণা ভুল মেয়ে, আমি একজন সংসদ সদস্য, কিন্তু তাই বলে কি আমি তোমার পিছু ঘুরতে পারবো না? দেখতে দেখতে বয়স 30-এর কোঠায় পৌঁছলো। এখন তোমার পিছু না ঘুরলে দেখা যাবে দাদা হওয়ার বয়সে আমাকে বাবা হতে হবে। আনায়া বিড়বিড় করে বলল, অসভ্য। এর মাঝে আনায়ার নজর গেল রেস্টুরেন্টের এক গেটের দিকে। ওর ফ্রেন্ডসরা গেট দিয়ে ঢুকছে। আনায়া ওদের দেখে খুশি হলো, যাক অবশেষে ওরা এলো, আপনি থাকেন, আমার ফ্রেন্ডরা চলে এসেছে। অর্ণবকে কিছু বলার সুযোগ না দিয়ে প্রস্থান করলো। আনায়া একবার পিছু ফিরলে দেখতে পেত একজোড়া আঁখি ওর পানে কতটা মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে। আনায়া বন্ধুদের সাথে অনেকটা সময় কাটালো। এতদিন পর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ওর মনটা হালকা হয়ে গেল। বন্ধুদের মাঝে অনেকের বিয়ে হয়ে গেছে, দু একজনের তো বিবিও আছে। বন্ধুদের মাঝে আনায়াই অবিবাহিত, বাকি সবারই বিয়ে হয়ে গেছে। অর্ষার আকদ হয়েছে বিয়ে কিছুদিন পর। অর্ষার এক কথা, সে তার বেস্ট ফ্রেন্ডকে ছাড়া বিয়ে করবে না। মেয়েটা আনায়াকে বড্ড ভালোবাসে। আড্ডা চলাকালীন সবাই আনায়াকে একসাথে হামলা করলো, বিয়ে করছিস কবে? আনায়া ওদের দিকে তাকিয়ে মুচকি হাসলো, বললো খুব তাড়াতাড়ি। অর্ষা অবাক চোখে তাকালো আনায়ার পানে, তার চোখে প্রশ্ন, সত্যি কি আনায়া বিয়ে করবে? তাও খুব তাড়াতাড়ি? আনায়া ওকে আশ্বস্ত করলো ও অর্ষাকে বলবে। অর্ষা সবার সামনে আর কিছু জিজ্ঞেস করলো না। ডিনারের সময় সবাই যার যার মতো খাচ্ছে। টেবিলে পিনপত নীরবতা। আনায়া বাবার পাশে বসেছে। আশরাফ সাহেব মেয়েকে বড্ড ভালোবাসেন। ছেলেদের ভালোবাসে না তেমনটা নয়, কিন্তু মেয়ে পাশে বসে না খেলে তার কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, তাই আনায়া সবসময় বাবার পাশে বসে। হঠাৎ আশরাফ সাহেব কণ্ঠ শোনা গেল। আনায়া
আনায়া, মা কি ভাবলে কোনো বিষয়ে? অর্ণবের সাথে তোমার বিয়ের ব্যাপারে ভাবার জন্য কিছু সময় চাই। আশরাফ সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। তুমি যতটা সময় নিতে চাও নিতে পারো। বাবা হিসেবে আমি বলবো অর্ণব খুবই ভালো ছেলে, বাকিটা তোমার ইচ্ছে। আমি কখনো কোনো বিষয়ে তোমাদের জোর করিনি আর করতেও চাই না। আমি চাই তোমরা খুশি থাকো। আনায়ার মনটা খুশিতে ভরে গেল, ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো। ওর নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয় এরকম একটা সাপোর্টিভ পরিবার পেয়ে। আনায়া, মাহির, মিহি আর নীলিমা ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। মিহি অর্ণবের ফেসবুক প্রোফাইলে ঢুকে একটা ফটো বের করে আনায়ার সামনে ধরে বলল, আপু তুমি না সত্যি বোকা, না হলে এত সুন্দর হ্যান্ডসাম ছেলেকে বিয়ে না করে তাকে ওয়েটিং লিস্টে ঝুলিয়ে রাখো। দেখো কি সুন্দর চোখ, জিম করা বডি, চোখে চশমা, ঠোঁটে মুচকি হাসি। হায়, এ হাসিতে মার গায়ে মেয়ে। আনায়া রাগে চোখে মেয়ের দিকে তাকালো, ধমকে উঠে বলল, আমাকে তোর বোকা মনে হয়? থাপড়িয়ে গাল লাল করে দেবো ফাজিল। আর তোর যদি লোকটাকে এতই ভালো লাগে তাহলে বল কাকাইকে বলে তার সাথে তোর বিয়ের ব্যবস্থা করে। আস্তাগফিরুল্লাহ, কি বলে এসব? তাকে তো আমার জিজু হিসেবে ভালো লাগে, আর সে আমাকে না তোমাকে পছন্দ করে। তাই তো সেদিন যাওয়ার আগে তোমার উদ্দেশ্যে চোখ টিপ দিয়েছিল। কথাটা বলে মিহি আর নীলিমা হেসে উঠল। আনায়ার এদের হাসি দেখে গা জ্বলে যাচ্ছে, তাই উঠে নিজের রুমের দিকে হাঁটা দিল। নীলিমা পিছনে গিয়ে বলল, আরে নন্দিনী চলে যাচ্ছ যে? মিহি পাশ থেকে টিটকিরি মেরে বলল, ভাবি আপু লজ্জা পেয়েছে, দেখো না ওর গাল লাল হয়ে গেছে। আনায়া হাঁটা থামিয়ে পিছু ফিরে আরেকবার ওদের দিকে রাগে লোকে তাকালো, অতঃপর ধূপধাপ শব্দ করে নিজের ঘরে চলে গেল। আনায়া যেতেই নীলিমার মিহি শব্দ করে হেসে দিল। আনায়া ঘরে এসে দরজা লাগিয়ে দিল। আলমারির কাছে যে গুপ্ত জায়গা হতে একটা চিঠি বের করলো। প্রিয় মায়াবতী, তোমার ওই ঝিল চোখের মায়া আমি ডুবতে চাই বারংবার। তোমার ওই মায়াবী চোখ জোড়া আমার বুকে উত্তাল সমুদ্রের মতো ঢেউ সৃষ্টি করে। তোমার ওই তীক্ষ্ণ চাহনি আমার বুক এফোর করে ফেলে। এক অদ্ভুত নেশা জাগে মনে। তোমার নেশা, তুমি কি আমার পার্মানেন্ট নেশা হবে? আমি তোমার উত্তরের আশায় রইলাম মায়াবতী। ইতি, তোমার গোপন প্রেমিক। আনায়া চিঠিটা আবার আগের জায়গায় রেখে দিল। চিঠিগুলো পড়লে তার মনে শান্তি লাগে। ও বারবার প্রেমে পড়ে। যখনই তার মুখটা চোখের সামনে ভেসে ওঠে তখনই ঘৃণা জাগে, তিক্ত স্মৃতি ভেসে ওঠে। মনে করে এই জীবনে মানুষটার মুখোমুখি হতে চায় না। ক্লান্ত বিকালে আকাশে অল্প পরিসরে মেঘের আনাগোনা, বাতাসে মিষ্টি একটা ঘ্রাণ ভেসে আসছে, যেমনটা বৃষ্টি আসার আগে পরিবেশে পাওয়া যায়। আনায়া তার ব্যালকনিতে বসে চোখ বুজে বাতাসের সাথে আসা ঘ্রাণটা অনুভব করছে। পরিবেশটা অনুভব করার মতোই আনায়া অধীর আগ্রহের সাথে বসে আছে, কখন বৃষ্টি আসবে আর সে তা গায়ে মাখবে। আনায়ার চোখ বুজে থাকার মাঝে ঝিরঝির শব্দে বৃষ্টি পড়া শুরু করলো। জানালার গ্রিলের মধ্যে দিয়ে হাত বাড়িয়ে বের করলো আনায়া। হাতের উপর পড়া বৃষ্টির পানিগুলো মুখে ছিটাচ্ছে। হঠাৎ কিছু মনে পড়তে আনায়া দৌড়ে ঘরে এলো। চুরির বক্স থেকে 2 হাত ভর্তি রেশমি চুরি পরে আবার ব্যালকনিতে গেল। হাত বাড়িয়ে দিল বৃষ্টির ছোঁয়ার প্রয়াসে। বৃষ্টির ঝিরঝির শব্দের সাথে চুরির যে ইঞ্জিন শব্দটা যেন মাদকতা সৃষ্টি করছে। আনায়া বৃষ্টির সাথে তাল মিলিয়ে হাত নাড়াচ্ছে আর খিলখিল করে হাসছে। মনে হচ্ছে আবার ওর কিশোরী বয়সে ফিরে যাচ্ছে। কিশোরী বয়সে বৃষ্টি হলে ছুটে চলে যেত ছাদে, যতক্ষণ বৃষ্টি হতো ততক্ষণ ভিজত। মাঝে মাঝে জ্বরও চলে আসতো, তবু ওকে কেউ বৃষ্টিতে ভেজে থেকে আটকাতে পারতো না। আনায়ার বাড়ির সামনে গাড়ির ভিতর থেকে এক যুবক মুগ্ধ নয় চেয়ে দেখছে আনায়া নামক রমণীর বৃষ্টিবিলাস। বৃষ্টির মাঝে রমণীর চুরির রিঞ্জিন শব্দ তাকে এক ঘরের মধ্যে নিয়ে যাচ্ছে। এই রমণী যদি ভুলেও জানতে পারতো তার চুরির রিঞ্জিন শব্দ কারো মনে ঝড়ো হাওয়া সৃষ্টি করে, তাহলে হয়তো কখনো এরূপ কাজ করতো না। যুবকটা এখন বৃষ্টির প্রতি অনেক হিংসে কাজ করছে। এই যে বৃষ্টি নীরবে তার প্রিয়সীকে ছুঁয়ে দিচ্ছে, সেটা তার একটু সহ্য হচ্ছে না। তার প্রিয়সীকে কেন অন্য কেউ ছুঁয়ে দিবে? অন্য কারো আগমনে প্রিয়সীর ঠোঁটে ভাঁজে কেন হাসি ফুটে উঠবে? এসব ভাবনার মাঝে কেউ একজন বলে উঠল, স্যার আমাদের দেরি হয়ে যাচ্ছে, ওদিকে মিটিংয়ে সবাই আপনার জন্য অপেক্ষা করছে। জরুরি মিটিং থাকায় এই বৃষ্টির মাঝে অর্ণব বেরিয়েছে। আনায়ার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় কি মনে করে যেন তাকিয়েছিল। এই তাকানো যেন তার জন্য সর্বনাশ ডেকে নিয়ে এল। ড্রাইভিং সিটে বসা তাপসকে দ্রুত গাড়ি থামাতে বলে অতঃপর এক দৃষ্টিতে তাকিয়ে রইল বৃষ্টি বিলাসী প্রিয়সীর পানে। প্রিয়সীর নেশায় ডুবে ভুলে বসেছিল সবকিছু। তার পিয়ে তাপসের ডাকে হুঁশ ফিরল। হাত ঘড়িতে সময় দেখে নিল। এখন যাওয়া দরকার, না হলে সত্যি দেরি হয়ে যাবে। গাড়ি স্টার্ট না দিয়ে এখনো বসে আছো কেন? আমাদেরকে এভাবে ব্যাককলের মতো হা করে তাকিয়ে আছো কেন? তাড়াতাড়ি চলো। তাপসের অর্ণবের এরূপ আচরণে পুরো ব্যাককল হয়ে গেছে। একটু আগে অর্ণবে তো তাকে গাড়ি থামাতে বললো, আর এখন তাকে বকছে। তার স্যার তার সাথে এরূপটা করতে পারলো? মনে এক আকাশ দুঃখ নিয়ে তাপস গাড়ি স্টার্ট দিল। বৃষ্টি শেষে আনায়া ঘরে প্রবেশ করলো। গায়ের জামা বৃষ্টির ঝাপটায় ভিজে গেল। দ্রুত পরিবর্তন করা প্রয়োজন। আনায়া জামার তাক থেকে একটা জামা টান দিতে তার ভিতর থেকে একটা কাগজ পড়লো। আনায়া কাগজটি তুলে হাতে নিল। তার কাপড়ের ভাঁজে কাগজ কোথা থেকে আসবে কৌতূহল হচ্ছে মনে। কৌতূহলে বসে কাগজটা খুলল। প্রিয় মায়াবতী, বৃষ্টির টিপ টিপ ফোঁটা যখন ধরণীতে ঝরে পড়বে তখন তুমি গায়ে আট পরে ভাবে লাল শাড়ি ঝরিও, চোখে গাঢ় কাজল, হাতে রেশমি চুড়ি, বেলি ফুল দিয়ে খোপা বেঁধে চুল,
সাথে থাকবে নুপুরের রুনঝুন শব্দ। আমি তোমার চরণ নিজের উরুর উপর রেখে যতনে তা রাঙিয়ে দেব লাল আলতায়। অতঃপর তোমার ওই নেশালো চরণে এঁকে দেব গভীর এক চুম্বন। তুমি লাজে রাঙ্গা হয়ে ছুটে পালাবে ছাদের দিকে, আমিও ছুটবো তোমার পিছু পিছু। তখন হাওয়ায় তোমার ওই দ্বিগলা আঁচড় উড়বে, পরিবেশ তোমার নুপুরের রঞ্জুন শব্দে প্রতিধ্বনি ছড়িয়ে পড়বে। তুমি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বৃষ্টিকে গায়ে মাখবে, আর আমি তোমার রূপে বারে বারে মুগ্ধ হব। বৃষ্টির তোপে তোমার কণ্ঠ যখন শীতল হয়ে আসবে, তখন আমি চুপি তোমার ওই গোলাপ রঙে উষ্ণতা ছুঁয়ে দেবো। তুমি লজ্জায় নিজেকে মরিয়ে নিবে, আমি মুগ্ধ চোখে তোমায় দেখবো নয়ন ভরে। ইতি তোমার গোপন প্রেমিক অনায়া। চিঠিটা বুকের মাঝে জড়িয়ে নিল। মনে পড়ে গেল পুরনো কথা। কিশোরী বয়সে চিঠিটা পড়ে সে কি লজ্জা পেয়েছিল, সে তার গালগুলো লজ্জায় রাঙ্গা হয়ে গিয়েছিল। মনে মনে চিঠির পুরুষটিকে অসভ্য পুরুষ নামে আখ্যা দিয়েছিল। ওকে ব্লাসিং করতে দেখে অর্ষা ওকে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করেছিল, কিরে তুই এরকম ব্লাসিং করছিস কেন? তোর গালগুলো তো পাকা টমেটোর মতো হয়ে যাচ্ছে। লাজুক আনায়া তখন কিছু বলতে পারেনি অর্ষাকে। কি বলবে, ও তো তখন চিঠির পুরুষের ভাবনায় বিভোর ছিল। সে লাজুক আনায়া এখন আর নেই, সময়ের সাথে নিজেকে পরিবর্তন করেছে। ওর মনে প্রশ্ন জাগলো, সব চিঠি তো ও গোপনে ড্রয়ারে রেখেছিল, তাহলে এটা এখানে এলো কীভাবে? হয়তো মনের ভুলে রয়ে গেছে। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘ নিঃশ্বাস। কাগজটা গোপন ড্রয়ারে রেখে চলে গেল ফ্রেশ হতে। নীলিমা আর মিহির জোড়াজুড়িতে আনায়াকে শপিংয়ে আসতে হলো। ওর কোনো ইচ্ছা ছিল না আসার, দুজনে ওকে ধরে বেঁধে নিয়ে এসেছে। তো তোমাদের শপিং করার দরকার, তোমরা আসতে। আমাকে ধরে বেঁধে নিয়ে এলে কেন? নীলিমা বলল, বাড়িতে মেয়ে বলতে তুমি, আমি আর মেয়ে, আমরা রোদে শপিং করবো আর তুমি বাড়িতে বসে থাকবে, তা তো হবে না নন্দিনী। আর তুমি কেমন মেয়ে? সব মেয়ে যেখানে শপিং করার জন্য বায়না ধরে সেখানে তোমাকে ধরে বেঁধে নিয়ে আসতে হয়। মিহি ভেঙচি কেটে বলল, ও তো মেয়ের কাতারেই পড়ে না ভাবি, না হলে যেখানে সব মেয়েরা অর্ণব শিকদারের পিছনে পাগল সেখানে ও তাকে পাত্তাই দিচ্ছে না। আনায়া মিহির পিঠে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিল। আমি তো বড়, ভুলে যাস না, বড় বোনের সম্পর্কে এসব বলতে মুখে আটকায় না। মিহি পিঠ ডলতে ডলতে বলল, তুমি আমার পিঠটা জ্বালিয়ে দিলে। তোমার মনে কি একটু মায়া দয়া নেই? সবার জন্য না হলেও আমার জন্য আর অর্ণব ভাইয়ের জন্য হলেও একটু তো মায়া করা শিখো। আমার মনে অনেক মায়া দয়া আছে, কিন্তু সেটা তোর আর তোর অর্ণব ভাইয়ের জন্য এক ফোঁটাও নেই। এইভাবেই ঝগড়া করতে করতে ওরা পৌঁছে গেল শপিং মল। ড্রেসের দোকানে যে যার মতো ড্রেস দেখছে। আনায়ার কিছু কেনার ইচ্ছে না থাকা সত্ত্বেও নীলিমা জোর করার কিছু জামা দেখছে, কিন্তু কোনোটাই ওর পছন্দ হচ্ছে না। হঠাৎ কানে ভেসে এলো একটা মিষ্টি ডাক, মায়াবতী। মায়াবতী ডাকটা কানে আসতে আনায়ার মনে ধক করে উঠল। আশেপাশে তাকালো, কিন্তু সন্দেহজনক কাউকে পেল না। আনায়া ভাবলো ও হয়তো বেশি ভাবছে। এটা ওর ভাবনার ফল না হলে সে মানুষটা এখানে কোথা থেকে আসবে? যদিও এই শহরে তো আর তার বসবাস। আনায়া নিজের মন থেকে সকল ভাবনা সরে জামা সিলেক্ট করে মগ্ন হলো। কিছু মুহূর্তে ব্যবধানে কানে আবারও ভেসে এলো একই সম্বোধন। আনায়া এবার নিজেকে ঠিক রাখতে পারলো না। সারা দোকানে নজর বুলালো, কাউকেই পেল না। খুঁজতে খুঁজতে দোকান থেকে বের হলো। সাথে সাথে ধাক্কা খেলো এক শক্তপোক্ত মানুষের সাথে। আনায়া ধাক্কা খেয়ে নিজেকে সামলাতে না পেরে পড়ে যেতে নিবে, তার পূর্বে এক জোড়া বলিষ্ঠ হাতের বাঁধনে আটকা পড়ে গেল। আনায়াও নিজেকে বাঁচাতে সামনের মানুষটাকে হুডির বুকের কাজটা খামচে ধরলো। আনায়া চোখ মিলিয়ে চেয়ে দেখলো মুখে মাস্ক লাগানো এক যুবক তার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। আনায়া নিজের অবস্থান লক্ষ্য করে সরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। যুবকটা তাকে এতটা কঠোর বন্ধনে বেঁধেছে সে চাইলেও তা ছিন্ন করতে পারছে না। ব্যর্থ হয়ে আনায়া কঠোর স্বরে বলল, ছাড়ুন, আর কতক্ষণ এভাবে ধরে রাখবেন? আনায়ার কথা যুবকটির ধ্যান ফিরল। সে এতক্ষণে ঘুরের মধ্যে ছিল। আনায়ার দিকে ভালো করে লক্ষ্য করে বলল, শুধু আমি যে তোমায় ধরে রেখেছি এমনটা কিন্তু নয়, আঁকড়ে ধরার প্রয়াস তোমার মাঝেও আছে। আনায়ার যুবকটির কথা বুঝতে না পেরে স্পষ্ট সূচক দৃষ্টিতে চাইল তার পানে। যুবকটি চোখের ইশারা আনায়ার হাতের দিকে ইশারা করলে। এখনও আনায়া যুবকটির হুডি আঁকড়ে ধরে আছে। আনায়ার সাথে সাথে হাত সরিয়ে ফেলো, কিন্তু তবু যুবকটির মাঝে তাকে ছাড়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আনায়া আশেপাশে তাকিয়ে দেখলো অনেক মানুষ তাদের দিকে তাকিয়ে আছে। ওর নিজেরও অস্বস্তি হচ্ছে। এবার তো ছাড়ুন, আশেপাশের মানুষ তাকিয়ে আছে, আমার অস্বস্তি হচ্ছে। যুবকটি আনায়ার দিকে কিছুটা ঝুঁকে বলল, তোমার অস্বস্তি হলেও আমার কিন্তু ভালোই লাগছে বলে চোখ টিপ দিল। আনায়ার আর সহ্য হলো না, ইচ্ছে করছে ধাক্কা দিয়ে লোকটাকে সরিয়ে দিতে। ও করলো তাই, ধাক্কা দিয়ে যুবকটাকে সরিয়ে দিল। আশেপাশে থেকে তাকিয়ে থাকা মানুষদের উদ্দেশ্যে ধমকের স্বরে বলল, সিনেমা চলছে এখানে, এভাবে তাকিয়ে আছেন কেন? এতক্ষণ নীলিমা আর মিহিও দোকানে বাইরে এসে দাঁড়িয়েছে। ওরা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। নীলিমার উদ্দেশ্যে বলল, ভাবি তোমাদের কেনাকাটা হলে চলো, আমার ভালো লাগছে না। নীলিমা কিছু বলবে তার আগেই মিহি বলল, আমাদের তো এখনও কিছুই কিনা হয়নি আপু, এখনই চলে যাবে? আনায়া বোন আমার এরকম করে না, আজকে বেরিয়েছি, আবার কবে না কবে বের হবো তার ঠিক নেই। আরও কিছুক্ষণ থাকো প্লিজ। ঠিক আছে যাও, তোমাদের কি কিনা বাকি তা দেখো। আনায়া দোকানের ভিতরে ঢুকতে নিবে এমন সময় আবার যুবকটি ওর হাত ধরলো। আনায়া তাকে আবার যুবকটিকে দেখে মাথা গরম হয়ে গেল।
বড় অসভ্যতা ছেলেটা। একটু আগে বা পড়ে যেতে নিয়েছিল বলে ধরেছিল, এখন আবার হাত ধরছে কেন? আনায়া ঝাড়ি দিয়ে হাত ছাড়িয়ে দিয়ে বলল, আপনার সমস্যা কি? আবার হাত ধরছেন কেন? একটা অপরিচিত মেয়ের হাত ধরতে লজ্জা লাগে না তোমার? হাত ধরতে আবার লজ্জা কিসে? তুমি তো আমার ভবিষ্যৎ বউ। যুবকটি নিজের মুখ থেকে মাস্ক সরালো, মুহূর্তে ব্যবধানে আবার মাস্ক পরে নিল। যুবকটি আর কেউ নয়, স্বয়ং অর্ণব। আনায়া অবাক, এই লোকটা ওর পিছু পিছু এখানেও চলে এসেছে, কিন্তু তার তো এখানে আসার কথা না। ও যেখানে যাচ্ছে মানুষটা ওর পিছু পিছু চলে আসছে। এটা কি ডেস্টিনি নাকি পরিকল্পিত? আপনি এখানেও চলে এসেছেন? এখন কি শপিং মলে রাজনীতি হয় নাকি? আমি তো এখানে তোমার জন্য এসেছি। অনায়া অবাক হয়ে বলল, লোকটা ওর জন্য এসেছে মানে? ওকে তাকে আসতে বলেছে নাকি? আমার জন্য এসেছেন মানে? আমি কি আপনাকে আসতে বলেছি? তুমি আসতে বলোনি, কিন্তু আমি আমার দায়িত্ববোধ থেকে এখানে এসেছি। দায়িত্ববোধ? এই যে তোমার মতো সুন্দর একটা মেয়ে যদি হাঁটতে হাঁটতে কোথাও হারিয়ে যায়, তখন আমার কি হবে ভেবে দেখেছো? সেটা তুমি ভাববে কেন? সকল ভাবনা তো আমার, আর আমার সে দায়িত্ববোধ থেকে আমি তোমাকে পাহারা দিতে এসেছি। আনায়া হতাশ, পুরাই হতাশ। এ লোকের দায়িত্ববোধের নমুনা দেখে ওর বিরক্ত লাগছে। এনে কি আবার সংসদ সদস্য? আদৌ কি কথাটা গ্রহণযোগ্য? কে জানে। নীলিমার মিহি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দুষ্টু মিষ্টি কথোপকথন শুনছিল আর হাসছিল। মিহি আফসোসের সুরে বলল, আজ কেউ আমাদের পাহারা দিতে আসে না বলে আমরা কারোর সাথে ধাক্কা খেয়ে তার গায়ে পড়তেও পারি না। আফসোস, বড় আফসোসের বিষয়। নীলিমা আর অন্য মিহির কথায় হেসে দিল। আনায়া ওর পিঠে একটা চাপড় দিয়ে বলল, বেশি আফসোস হলে বল কাকাইকে বলে তোকে বিদায় করে। তোর মতো শয়তান মেয়ে আমাদের বাড়িতে আর রাখা যাবে না। বললে হলো নাকি? উল্টো তোমাকে শ্বশুর বাড়ি পাঠিয়ে আমি এই একা খান বাড়িতে রাজত্ব করবো। বকবক বাদ দিয়ে যা কিনা তাড়াতাড়ি কেনো, তাহলে তোদের ফেলে আমি চলে যাব। নীলিমা আর মিহি ওদের কেনাকাটা করতে চলে গেল। ওরা চলে যেতে অর্ণব আনায়ার হাত ধরে সামনের দিকে হাঁটা দিল। আজব, আপনি আমাকে নিয়ে কোথায় যাচ্ছেন? আপনি এরকম চোর টাইপ সাজ দিয়েছেন কেন? অর্ণব নিজের দিকে তাকালো। ওর পরনে কালো প্যান্ট, কালো হুডি, হাতে কালো রঙের ঘড়ি, পায়ে কালো শু। আনায়ার ওকে দেখে চোরই মনে হচ্ছে। প্রথমত আমি তোমায় বেছে দিতে নিয়ে যাচ্ছি না, গেলেই দেখতে পারবে। দ্বিতীয়ত তুমি হয়তো আসিয়ান শিকদার অর্ণবের সম্পর্কে জানো না। এখানে যদি এভাবে না এসে সাধারণভাবে আসতাম, তাহলে এখানে ভিড় লেগে যেত। আশেপাশের সব মেয়েরা আমাকে ঘিরে ধরতো। তখন নিশ্চয়ই তোমার ভালো লাগবে না। তোমার কথা ভেবে আমি এইভাবে এসেছি। আর তুমি আমাকে চোর বলছো? আনায়া ভেঙ্গে বলল, ভিড় জমে যাবে না ছাই। ভাব নেওয়া বন্ধ করুন। আর আমার জানা মতে চোররাই চুরি করার আগে নিজেকে পরিপূর্ণ আবৃত করে আসে, যেন কেউ তাকে চিনতে না পারে। তাই কথা বলতে বলতে ওরা অর্ণব আনায়াকে নিয়ে একটা চুরির দোকানে গেল। দোকানদারকে বলল অনেক ধরনের রেশমি চুড়ি বের করতে। দোকানদার অনেকগুলো চুড়ি অর্ণবের সামনে রাখলো। অর্ণব আনায়ার নিজের হাতে নিয়ে নিজেই চুড়ি পরিয়ে দেখেছে কোনটা ওর হাতে সুন্দর লাগছে। আনায়া দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ণবের পাগলামো দেখছে। অর্ণব অনেকগুলো চুড়ি দোকানদারকে বলল প্যাক করে দিতে। বলল দোকানদার প্যাকিং করে একটা বড় বক্স ওদের সামনে রাখলো। আনায়া লোকটার কাণ্ড দেখে হতবাক। এতগুলো চুড়ি দিয়ে উনি কী করবে? লোকটার মাথার তাজ কি ছেড়ে গেছে? আপনি কি পাগল? এতগুলো চুড়ি কিনলেন কেন? চুড়ি দিয়ে আমি চুড়ি দোকান দেবো? অবশ্যই আমি পাগল, তবে সেটা শুধু এবং শুধু তোমার জন্য। আর চুড়িগুলো তুমি এখন পাবে না, আমাদের বিয়ের পরে পাবে। তুমি নিত্য নতুন চুড়ি পরে আমার সামনে ঘুরবে, আমি মুগ্ধ নয়নে তোমাকে দেখবো। তোমার চুড়ির রিনঝিন শব্দে আমি মাতোয়ারা হব। আপনি জেগে জেগে স্বপ্ন দেখতে থাকেন। অর্ণব আনার চোখে চোখ রেখে বলল, স্বপ্ন পূরণ হতে কতক্ষণ? আনায়ার বাড়িতে শুয়ে বসে দিন পার করছে, তাই ভাবলো সে তাদের বিজনেস জয়েন করবে। আনায়া কানাডায় থাকা অবস্থায় ফ্রি সময় বিজনেসে বাবা ভাইদের সাহায্য করতো। ও সবসময় নিজেকে ব্যস্ত রাখতে চেষ্টা করে যেন বিষাদ ওকে ছুঁতে না পারে। কিন্তু চাইলে কি আমার বিষাদ থেকে মুক্তি পেতে পারি? আনায়ার অবস্থা তাই। এতগুলো বছর ও নিজেকে অনেকটা সামলে নিয়েছে। আনায়া অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। ওর বাবা ভাইয়েরা চলে গেছে অনেক আগে। অফিসে আজকে একটা মিটিং থাকায় আনায়া দেরি করে যাচ্ছে। তৈরি হয়ে আনায়া অফিসের জন্য বেরিয়ে পড়লো। আনায়া নিজের কেবিনে বসে আছে। আর কিছুক্ষণ পরেই মিটিং আয়নার সামনে যে শেষবারের মতো নিজেকে দেখে নিল নতুন একটা কোম্পানির সাথে। আজ তাদের মিটিং। আনায়া ভিতরে কিছুটা ভয় পাচ্ছে। ভয়কে পাত্তা না দিয়ে মিটিং রুমের দিকে অগ্রসর হলো। মিটিং রুমে ঢুকে আনায়ার সব দিকে লক্ষ্য দিল। আকাশে ওর চোখ আটকে গেল একটা মানুষের মুখশ্রীতে। সেই মানুষটা এত বছর পর। আনায়ার মনে একরাশ ঘৃণা চলে এলো। আনায়া ভাবলো চলে যাবে, কিন্তু আজকের মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ, তাই সে চাইলেও যেতে পারবে না। আনায়া নিজেকে সামলে ওর জন্য বরাদ্দ জায়গা বসে পড়লো। অপরদিকে নিশান নামক মানুষটার মুখে বাঁকা হাসি। সে আনায়ার দিকে তাকিয়ে আছে। আনায়ার লোকটার তাকানোতে শরীর জ্বলে যাচ্ছে। ইচ্ছে করছে নিশানের চোখে মরিচের গুঁড়ি ডলে দিতে, কিন্তু চাইলেও সম্ভব না। তাই আনায়া দাঁতে দাঁত চেপে বসে আছে। নিজের প্রেজেন্টেশন সময়টুকু বাদে বাকিটা সময় আনায়া চুপচাপ ছিল। অবশেষে নিশানদের কোম্পানির সাথে আনায়াদের ডিল ফাইনাল হলো। আনায়া মনে মনে কিছু ভাবলো। ওর ঠোঁটের কোণে ফুটে উঠল বাঁকা হাসি। সামনে কি কিছু হতে চলেছে? অহনা ক্লাস শেষে বান্ধবীদের সাথে ঘোরাঘুরি করতে বেরিয়েছে। সব বান্ধবীরা মিলে কথা বলছে আর হাঁটছে। অহনা কথা বলতে বলতে কখন রাস্তায় চলে এসেছে তার খেয়ালই নেই। হঠাৎ ওর সামনে একটা গাড়ি জোরে ব্রেক করলো।
অহনা ভয়ে চোখ বন্ধ করে ফেলল। আবির কিছু কাজে গাড়ি নিয়ে বেরিয়েছিল, হঠাৎ কাউকে রাস্তার মাঝে দেখে সাথে সাথে ব্রেক কষে ওর মাথায় আগুন ধরে গেল। কোনো মানুষ কিভাবে এই মাঝ রাস্তায় আসতে পারে? কমন সেন্স কি ঘোড়া চড়াতে গিয়েছে? আবির রেগে গাড়ি থেকে বেরোলো। এতক্ষণে অহনার ফ্রেন্ডরা আসে ওকে সামলে নিয়েছে। সমস্যা কি? চোখে দেখতে পান না? হাঁটার সময় কমন সেন্স কোথায় থাকে? অহনা আবিরের দিকে ফিরল। আবির মেয়েটার দিকে তাকিয়ে রাগেশ্বরে কিছু বলবে, তার আগে মেয়েটার মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণের জন্য থমকে গেল। মেয়েটার মুখে ভেদি লেগে আছে, এতেও যেন মেয়েটার মুখে এক মায়া লেগে আছে। আবিরের অহনাকে চিনতে একটু ভুল হলো না। অর্ণবের ছোট বোন অহনা, কিন্তু ওর তো বাড়ির গাড়িতে আসা যাওয়ার কথা। ও এখানে কি করছে? অহনা, তুমি এখানে কি করছো? রাস্তায় হাঁটার সময় দেখে হাঁটবে তো? অহনা সামনে তাকিয়ে দেখলো আবির দাঁড়িয়ে। এতক্ষণ মনের ভিতর থাকা ভয়টা যেন নিমিষে উধাও হয়ে গেল। আসলে ভাইয়া, আমি আজকে একটা ফ্রেন্ডের সাথে ঘুরতে বেরিয়েছিলাম, দুঃখিত, আমি খেয়াল করিনি, কখন হাঁটতে হাঁটতে রাস্তার মাঝে চলে এসেছি। আবির ধমকে বলল। তা খেয়াল করবে কেন? চোখ তো আকাশে নিয়ে হাঁটো। অহনা মাথা নিচু করে বলল, দুঃখিত ভাইয়া। অর্ণব জানে তুমি গাড়ি ছাড়া রাস্তায় এভাবে ঘুরে বেড়াচ্ছ? অহনা আমদামদা করে বলল, আসলে ভাইয়া জানে না, আমি আমাকে বলে এসেছি গাড়িতে ওঠা, বাড়ি পৌঁছে দিয়ে আসি। আমি ঘোরাঘুরি শেষে বাসায় চলে যাব, আপনি যেই কাজে যাচ্ছিলেন সেখানে যান। তুমি গিয়ে গাড়িতে বসবে নাকি আমি অর্ণবকে ফোন দেব? অহনা অসহায় চোখে আবিরের দিকে তাকিয়ে বলল, প্লিজ আবির ভাই, ভাইয়াকে ফোন দেবেন না। আবির দুই হাত বুকে গুজে বলল, ঠিক আছে, আমি অর্ণবকে ফোন দেবো না, তুমি ভদ্র মেয়ের মতো গাড়িতে যেয়ে বসো, তাহলে হবে। অহনার আবিরের উপর রাগ হচ্ছে, কিন্তু সেটা প্রকাশ করা যাবে না। মনে মনে আবিরকে বকছে, তুই ভাইয়ের বন্ধু, ভাইয়ের সাথে ঘুরবি ফিরবি, আড্ডা দিবি, মাঝে মাঝে বাসায় এসে দাওয়াত খেয়ে যাবে, তুই কেন ভাইয়ের বোনকে শাসন করবি? তোকে কি আমার পাহারাদার হিসেবে রেখেছে নাকি? অহনা মনে মনে এগুলো বললেও আবিরের সামনে বলার সাহস নেই। মানুষটা দেখতে খুবই ভদ্র, আর রেগে গেলে অভদ্রের শেষ। যদিও কখনো অহনার সাথে সাথে রাগ দেখায়নি, কিন্তু ও একবার আবিরকে মারামারি দেখতে করেছিল, কি নৃশংসভাবে একটা ছেলেকে মেরেছিল। এরপর থেকে ও আবিরকে প্রচুর ভয় পায়। ভাবনার রানী ভাবনা শেষ হলে কৃপা করে গাড়িতে গিয়ে বসুন। অহনা নিজেকে ভাবনা থেকে বেরিয়ে এলো। ভাগ্য ভালো একজন মানুষের উপর জনমানুষের মনের কথা বুঝতে পারে না, না হলে অহনা মনে মনে এতক্ষণ আবিরকে যা বলেছে সেটা শুনলে নিশ্চয়ই আবির ওকে উত্তম মধ্যম দিত। অহনা ভদ্রমের মতো গাড়িতে যেয়ে বসে পড়লো। বাকি রাস্তা কেউ কোনো কথা বললো না। আবির অর্ণবদের বাড়ির সামনে গাড়ি থামালো। এরপর বাড়ির গাড়ি ছাড়া কোথাও যাবে না। ঘুরতে যেতে ইচ্ছে হলে অর্ণবকে বলবে, ও নিয়ে যাবে। ও যদি ব্যস্ত থাকে তাহলে আমাকে বলবে, আমি নিয়ে যাবো। তাও কোথাও একা যাবে না। অহনা ভদ্রমের মতো মাথা নেড়ে সায় জানিয়ে বাড়ির ভিতরে চলে গেল। আবির নিজের কাজে চলে গেল। আবির চলে যেতে অহনা মনে মনে বলল, আসছে, তার কথা আমার শুনে চলতে হবে। একা কোথাও যাওয়া যাবে না। আমি কি বাচ্চা যে হারিয়ে যাব? আমি তো বান্ধবীদের সাথে ঘুরতে যাবই যাব, দেখি আপনি কি করতে পারেন। অর্ণব পার্টি অফিসে গুরুত্বপূর্ণ মিটিং অবস্থান করছে। আকস্মাৎ পাশে থাকা ফোনটা ঝংকার তুলে বেজে উঠল। অর্ণব ফোনের দিকে একবার তাকালো, অতঃপর রাগে চোখে তাপসের দিকে তাকালো। তাপস কানে ধরে সরি বোঝালো। অর্ণবের মিটিংয়ের সময় বিরক্ত করা পছন্দ করে, তাই মিটিংয়ের সময় ফোন সাইলেন্ট রাখে। মিটিংয়ের সময় ফোন তাপসের কাছেই থাকে। ও আজকে মিটিংয়ে ঢোকার পূর্বে ফোন সাইলেন্ট করতে ভুলে গিয়েছিল। কলকারের নাম না দেখে কলটা কেটে দিল। মুহূর্তে ব্যবধানে ফোনটা আবার বেজে উঠল। অর্ণবের মেজাজ খারাপ হয়ে গেল। ফোন করা ব্যক্তিকে জানিয়ে দেওয়ার উদ্দেশ্যে ফোনটা হাতে নিল। স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে ভ্রু কুঁচকে গেল। এখন এই সময় এই মানুষটা ফোন রিসিভ করে কানে ধরলো। ওপর পাশে থেকে ব্যক্তিটির কথা শুনে রাগে অর্ণবের হাতের রগ ফুলে উঠল, সাথে মুখে বাঁকা হাসি। ওর দিকে নজর রাখ, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। অপর পাশের ব্যক্তিকে কিছু না বলতে দিয়ে ফোনটা কেটে দিল। ঠোঁটের কোণে লেগে আছে রহস্যময় হাসি। বিড়বিড় করে বলল, পিপলিকের পাখা গজায় মরিবার তরে।